যাই হোক, মোটামুটি অনেকদিন ধরে এটা স্যার চলছিল। বল। বলছিলাম যে 3 মাস পর পরীক্ষা নেবে বলছে, মানে একদম যারা বাধ্য। যারা করেছে তাদেরকে, মানে না এক্সট্রা না না যারা পাস করে না, তাদেরকে তাদের নয় তো? নয়, প্রত্যেকের নতুন রিক্রুটমেন্ট। মানে এটা কি হয়েছে, যারা একটা এসএসসি থেকে যোগ্য আর অযোগ্যের তালিকা তারা দিয়েছিল, ঠিক আছে, যে আচ্ছা। যে রিক্রুটমেন্ট হয়েছে সেখান থেকে কিছু যোগ্য তালিকা কিছু অযোগ্য তালিকা দিয়েছে। এবার যাদের অযোগ্য তালিকা দিয়েছে তাদের তো পর্ষদ স্বীকারই করছে যে এরা অযোগ্য, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যাদের হ্যাঁ। যোগ্য দিয়েছে তারা তো টাকা দিয়ে বলছে আমাকে যোগ্য লিস্টে ঢুকিয়ে দাও, সেরকম দিয়েছে। এই কারণে যখন কোর্টে এটা নিয়ে তো দুপক্ষের উকিলের মধ্যে চলছে, তো তারা দাবি করছে না যাদেরকে তুমি যোগ্য বলছো তারাও তো যোগ্য নয়। এবার কোর্ট দেখছে যে আমি যোগ্য অযোগ্য কোনোটাই আমার পক্ষে বের করা অসম্ভব ব্যাপার, কারণ এমনভাবে জিনিসটা হয়েছে, সম্ভবই নয় যে যোগ্য কোনটা অযোগ্য কোনটা বের করা। এই কারণে টোটাল প্যানেল বাতিল, যোগ্য হোক অযোগ্য হোক পুরো প্যানেলই বাতিল। এবার যাদেরকে পর্ষদ অযোগ্য বলে দিয়েছে, ঠিক আছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে, তারা ব্যান্ড ব্যান্ড যাকে বলা হয় সেরকমই হয়েছে, তারা ওই পরীক্ষাও দিতে পারবে না, আর সামনে যে রিক্রুটমেন্ট হবে সেগুলোও দিতে পারবে না। কিন্তু যাদেরকে ও, যোগ্য বলা হয়েছে তারা সামনের যে রিক্রুটমেন্ট হবে সেগুলোই দিতে পারবে, কিন্তু সমস্যা কিছু আছে, যে কেউ হয়তো 32 বছর বয়সে চাকরি পেয়েছিল, 10 বছর প্রায় হয়ে গেল, এখন তার বয়স হ্যাঁ, হ্যাঁ। 42 বছর হয়ে গেছে, তাহলে এবার মানে যখন অ্যাপ্লাই করার বয়স তো আর অত নয়, 35 বছর 36 বছর ম্যাক্সিমাম করা যাবে, তাহলে সেই ব্যক্তির কি হুম। হবে? তো সেই ব্যক্তি তার বয়স বাড়িয়ে সেই ব্যক্তি আবার সামনে যে রিক্রুটমেন্ট হবে সেখানে সে এজ বাড়িয়ে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, কিন্তু এই নয় যে সে চাকরি পেয়ে যাবে। ও আচ্ছা। কি বলছি মানে ওই বুঝলি? পরীক্ষায় পাস করলে তারা তারা যোগ্য বলে বিবেচিত হবে, না হলে একদম, হবে না। না হলে হবে না। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে এই যে পরীক্ষাটা নেবে 3 মাস পর, এই পরীক্ষাটা যারা যারা মানে করে বসে আছে, মানে বিএড ফিএড আছে যাদের, তারাও দিতে পারবে, নতুন যারা? একদম একদম সবাই দিতে পারবে, বিএড আচ্ছা, ডিএল সবাই বিএড দিতে যারা, পারবে তাই তো? ডিএলএডরা নয়, বিএড যাদের কমপ্লিট তারা অবশ্যই তারাই দিতে পারে। ও আচ্ছা, আচ্ছা, মানে ঠিক নতুন আছে। যারা হচ্ছে, তবে রেজিস্ট্রেশন যারা করেছে তাদের হয়তো দেবে না, কমপ্লিট যাদের তাদের দিতে হবে, হ্যাঁ, দিতে দেবে। কমপ্লিট যাদের পার্সুইং আমার আমার সম্ভবত বিএড দেবে না। কমপ্লিট আছে। আমার বিএড কমপ্লিট আছে, তো দিতে পারবো আমি, এটাই হুম হুম। জিজ্ঞেস করছিলাম আর কি। পার্সুইং সম্ভবত দিতে পারবে না, এবার যদি মনে করে যে না না, দিতে পারছি পারবে। না, আমার বিএড কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ আমি তো হ্যাঁ। এবছরই কমপ্লিট হয়ে গেছে, রেজাল্টও চলে এসেছে, কলেজ থেকে রেজাল্ট খালি না না, আনতে আমি যাবো। তোমার কথা বলছি না, আমি বলছি অনেকে এরকম আছে যারা পার্সুইং, যেগুলো ডিএলএড এর ক্ষেত্রে হয়েছিল, যারা পার্সুইং মানে ভর্তি হয়েছে তারা দিতে পেরেছিল। বিএড এর ক্ষেত্রে দেবে কিনা সেটা যখন মানে নোটিফিকেশন বের করবে তখন বুঝতে পারা যাবে, তার আগে বোঝা যাবে না। সেটা নোটিফিকেশনে যদি বলে দিতে পারবে তাহলে পারবে, আর যদি বলে দিতে পারবে না তাহলে পারবে না, সেখানে কারো কিছু হ্যাঁ, বলার থাকে সেটাই। নোটিফিকেশন যতক্ষণ না বেরোয় বলা যাবে না। আর নোটিফিকেশন বেশি দিন বাকি নয়, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, কারণ এরপর আর কি সামনে কোনো জটিলতা নেই। মানে এরপর কেউ আর কোথাও মানে আইনি সব জায়গাতে কি হচ্ছিল, আইনি জটিলতার কারণে আটকে যাচ্ছিল, তো যখনই হ্যাঁ। নোটিফিকেশন বের করতে যাবে ভাবছে, সঙ্গে সঙ্গে বলছে না কেসের ফয়সালা হয়নি, করা যাবে না, এই আইনি জটিলতায় আটকে গেছে। এবার আর সামনে জটিলতা নেই, প্লাস কোর্ট আদেশ দিয়েছে এ বাবু তোমাকে বের করতে হবে, ব্যাস, তাহলে এবার যখন এই জিনিস বলে দিয়েছে তখন আর তো কারো কিছু করার নেই, করতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ। যারা পড়ছো তো খুবই ভালো, মানে এবারেই সব থেকে বড় সিরিয়াসনেস, এইভাবে এবারেই পড়তে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি যেটা নিয়ে এগোচ্ছিলাম, যেটা নিয়ে পড়ছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে, তো সেগুলো আমরা আজকে করব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন। হুম, ফার্স্ট কোশ্চেন বলছে উড়িষ্যার শঙ্খ এবং দক্ষিণে কোয়েল নদীর সঙ্গম স্থলে যে নদীটা রয়েছে সেই নদীটার নাম কি? কোন নদী রয়েছে? রসিকুল্লা। বৈতরণী। আচ্ছা, আর কি মনে হচ্ছে? বৈতরণী আচ্ছা। দেখো, অ্যান্সার হবে উড়িষ্যার সব থেকে ফেমাস রিভার, সেটা হচ্ছে ব্রাহ্মণী নদী, ঠিক আছে। ব্রাহ্মণী নদী হচ্ছে সব থেকে ফেমাস রিভার উড়িষ্যার মধ্যে, মহানদী তো রয়েছে, তার থেকেও সেরকমই ব্রাহ্মণী নদী উড়িষ্যার একটা ভীষণ ফেমাস নদী। এবার কিসের জন্য, এবার নিউজে কেন এসেছে সেটা তো আমাদের জানতে হবে। ব্যাপারটা হচ্ছে ব্রাহ্মণী নদীর ওপর একটা সেতু, একটা রিভার সেতু তৈরি চলছে, কিন্তু
সেটা 8 বছর হয়ে গেছে, 8 ইয়ার্স হয়ে গেছে, যেটা ইনকমপ্লিট অবস্থায় রয়ে গেছে। 8 বছর ধরে চলছে, কিন্তু সেটা এখনো ইনকমপ্লিট অবস্থায় রয়ে গেছে। সেই কারণে এবার এর কারণে সমস্যা কি হচ্ছে, উড়িষ্যার যে এই কোনো একটা ব্রিজ যখন তৈরি হয়, দুটো ইম্পর্টেন্ট জায়গাকে কানেক্ট করার জন্য তৈরি হয়। সেটা কি, উড়িষ্যায় অবস্থিত রয়েছে রসুলপুর, উড়িষ্যার একটা জায়গা রসুলপুর, আর রয়েছে জাজপুর। নামগুলো হয়তো শুনেছো, উড়িষ্যার রসুলপুর আর জাজপুর। এর মধ্যে কানেকশনের জন্য তৈরি করা হচ্ছিল এই যে সেতুটা। কিন্তু এত বছর ধরে যেহেতু এটা ইনকমপ্লিট রয়ে গেছে, সেই কারণে এটা একটা সমস্যার কারণ দেখা গিয়েছে। আর এটা এই নদীটা ব্রাহ্মণী নদী এবং শঙ্খ আর কোয়েল নদীর মাঝখানে এর মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে। সেই কারণে যেহেতু এর সেতুটা ইনকমপ্লিট রয়েছে, সেই কারণে এটা এখন খবরের মধ্যে রয়েছে। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, এই ব্রাহ্মণী যে নদী রয়েছে, সে ব্রাহ্মণী নদীর উপরে একটা বিখ্যাত অভয়ারণ্য রয়েছে, সেই অভয়ারণ্যটা কি পারবে? ব্রাহ্মণী নদীতে একটা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, যেখানে শিমলিপাল। না, যেখানে হচ্ছে কুমির, মোহনা হচ্ছে কুমির, যেখানে মোহনা ভিতরকনিকা। কুমিরকে সংরক্ষণ করা হয়। সেটা কি? খুব ফেমাস কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট ভিতরকনিকা কোশ্চেন। স্যার, বলো বাবা। ভিতরকনিকা। ভেরি গুড, সেটা হচ্ছে ভিতরকনিকা। ঠিক আছে, সেটা হচ্ছে ভিতরকনিকা বন্যপ্রাণী অভয়ারণ্য। ওকে, এই কারণে ফেমাস, ব্রাহ্মণী নদী ভীষণ ফেমাস। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন আমরা যাচ্ছি। পিলভিট টাইগার রিজার্ভ, যেটা পিটিআর নামে পরিচিত, সেটা কোন রাজ্যে অবস্থিত? পিলভিট টাইগার রিজার্ভ, তারপরে তো আসবে কেন খবরে এসেছে। মধ্যপ্রদেশ। না, এটা অবস্থিত আমাদের উত্তরপ্রদেশ। ঠিক আছে, যোগী আদিত্যনাথের শহর মানে রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে রয়েছে এই বিখ্যাত টাইগার রিজার্ভ, পিলভিট টাইগার রিজার্ভ। যেখানে কি সংরক্ষণ করা হয়, স্পেসিফিক্যালি এখানে সংরক্ষণ করা হয় গন্ডার, কিন্তু সে একশৃঙ্গ গন্ডার নয়, যে গন্ডারগুলো থেকে নেপাল থেকে সেই গন্ডারগুলোকে সংরক্ষণ করা হয় এখানে। আর এটা কোশ্চেন আছে যে পিলভিট টাইগার রিজার্ভ কোন নদীর তীরে অবস্থিত, কারণ একটা টাইগার রিজার্ভের কাছে একটা নদী থাকা বাধ্যতামূলক, নাহলে সেটা জেনারেলি কাজ করে না, থাকে না। সেটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত গোমতী নদী। ঠিক আছে, গোমতী নদীর তীরে অবস্থিত এই যে পিটিআর বা পিলভিট টাইগার রিজার্ভ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফেমাস এই কারণে, কারণ এখানে একশৃঙ্গ গন্ডারকে সংরক্ষণ করা হয়, যে একশৃঙ্গ গন্ডার না, সরি, নেপাল থেকে আনা গন্ডারকে সংরক্ষণ করার জন্য একটা নতুন অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। পিলভিট অভয়ারণ্য টাইগার রিজার্ভের মধ্যে একটা নতুন অভয়ারণ্য তৈরি হচ্ছে। আচ্ছা, উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, ফানসাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ফানসাদ বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা অবস্থিত কোন রাজ্যে? এটা অবস্থিত মহারাষ্ট্র। ঠিক আছে, মধ্যপ্রদেশে অবস্থিত বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে ফানসাদ বন্যপ্রাণী অভয়ারণ্য। এবার এটা ফেমাস কেন, কারণ এটা মহারাষ্ট্রের যে রায়গড় জেলা রয়েছে, রায়গড় ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, রায়গড় জেলা, সেখানে এই অভয়ারণ্য থেকে এই অভয়ারণ্য থেকে কালেক্ট করা হয় মধু। মধু সংগ্রহ জন্য এটা ফেমাস হয়েছে, এখন ফেমাস। ঠিক আছে, তো যাই হোক, এটা মানে মহারাষ্ট্রের রায়গড় ডিস্ট্রিক্টে অবস্থিত। এবং এবার যদি কোশ্চেন আছে ফানসাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন পর্বতের মানে কোন পর্বতমালার অংশ, পারবে বলতে? মহারাষ্ট্র দিয়ে কি গিয়েছে? পর্বতমালা। ভেরি গুড, পশ্চিমঘাট পর্বতমালার অংশ। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত মহারাষ্ট্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি 5 অ্যালায়েজের সদস্য নয়? 5
আইস অ্যালায়েন্সের সদস্য কোন কোন দেশ রয়েছে? মানে এই দেশগুলো একটা বিশেষ দেশের এগেনস্টে এরা কাজ করে। বিশেষ দেশ বলাটা ভুল, মানে 5টা এরকম গুরুত্বপূর্ণ দেশ যারা মিলে এই অ্যালায়েন্সটা তৈরি করেছে। কেন সেটা আমি বলছি। আচ্ছা, অ্যান্সার কি হবে? ডিয়া অ্যান্সার হবে হ্যাঁ, অপশন বি স্যার। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাজ্য মানে ইউকে মানে ব্রিটেনকে বলতে পারো, কানাডা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, এই 5টা। এবার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে? আমেরিকার রাষ্ট্রপতি? ইমানুয়েল ম্যাক্রো। মার্কিন যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি, হ্যাঁ, আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। এবার ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে গন্ডগোলটা দেখেছো তো, ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে অলরেডি আগে থেকে রাশিয়ার যে তিনি হচ্ছে সিক্রেট ছিল, তোমার হচ্ছে কি বলে ওই মানে ওই যে ইনফরমার আর কি, মানে রাশিয়ার, ঠিক আছে। তো যাই হোক, মানে বিশাল বড় ব্যাপার, মানে প্রুফ সহ ব্যাপারটা কেজিএফ অলরেডি দিয়েছে। তো যাই হোক, এই ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর থেকে বহু রকম পরিবর্তন আছে সেখানে। এটা 5 অ্যালায়েন্স, এটা হচ্ছে একটা ডিটেকটিভ এজেন্সি, মানে ডিটেকটিভ একটা খবরাখবর, মানে এখানে বলতে পারো গোয়েন্দা যারা রয়েছে, ডিটেকটিভ যারা রয়েছে, গোয়েন্দা মানে বিভিন্ন দেশে কোথায় কি হচ্ছে, হুম, গোয়েন্দা আদান প্রদানকারী জোট। মানে এরা কি করে বিভিন্ন দেশের মধ্যে একে অপরকে হেল্প করে গোয়েন্দা করার জন্য। এটা তৈরি হয়েছিল কবে? এই যে অ্যালায়েন্স, 5 অ্যালায়েন্স, এটা কিন্তু আজকের কোনো জোট নয়। এটা 1946 সালে 1946, মানে ভারত স্বাধীন হওয়ার আগে থেকে এটা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই সময় তো সবাই ছিল না, বাকিরা সবাই ছিল না, সেই সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য, মানে ব্রিটেন আর আমেরিকা, চার্চিল আর আমাদের হচ্ছে বলো উইনস্টন চার্চিল, আর এদিকে রুজভেল্ট, ফ্রাঙ্কলিন দ্য রুজভেল্ট, এরা ছিল। এটা বেসিক্যালি এরা কি করে, এই দেশগুলো, প্রত্যেক দেশের তো বিভিন্ন ধরনের স্যাটেলাইট আছে, স্যাটেলাইট বুঝি তো? হ্যাঁ স্যার। তো এই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে এরা কি করে, বিভিন্ন দেশের ওপরে নজরদারি করে। 5 অ্যালায়েন্সের সদস্য। আচ্ছা, জাতীয় টিকাদান দিবস কবে পালন করা হয়? 16ই মার্চ। 16ই মার্চ, ভেরি গুড। 16ই মার্চ তারিখে জাতীয় টিকাদান দিবস দেওয়া হয়, ঠিক আছে। এটাকে আমরা পালস পোলিও, যে পোলিও বেসিক্যালি টিকার মধ্যে অনেক রকমের হয়, এটা বেসিক্যালি পোলিও আমাদের টার্গেট ছিল। এক টাইমে পোলিওর জন্য আমাদের হচ্ছে কি বলে অটল বিহারী বাজপেয়ীকে কথা শুনতে হয়েছিল। তারপর পোলিওকে ভারত প্রথম, মানে নির্মূল একটা দেশ যে প্রথম পোলিও নির্মূল, সেটা হচ্ছে ভারত। সেটা কিভাবে করা সম্ভব সেটা ভারত করিয়ে দেখিয়েছে, ঠিক আছে। এখন ইন্ডিয়া পোলিও ফ্রি, কোনো এরকম শিশু জন্মায়নি যে পোলিও নিয়ে জন্মেছে, অনেকদিন আগেই হয়ে গেছে। তো এটা প্রথম কোনো দেশ। একসময় পোলিও নিয়ে আমাদের বাজপেয়ী স্যারকে বহু রকম কথা শুনতে হয়েছিল। আচ্ছা, রাষ্ট্রীয় যুব বিকাশম প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে যুবকদের বিকাশের জন্য? যুব বিকাশম প্রকল্প রাজীব গান্ধীর নামে, তেলেঙ্গানা। একদম, কারণ ওখানেই কংগ্রেস আছে, ঠিক আছে। যাই হোক, মুখ্যমন্ত্রী কে আছে, সিএম? তেলেঙ্গানা কি আছে? রেবন্ত রেড্ডি। আচ্ছা, রেবন্ত রেড্ডি, রেবন্ত রেড্ডি, মনে রাখতে হবে বাবা, কোথায় কে মুখ্যমন্ত্রী আছে মনে রাখতে হবে। এবার রেবন্ত রেড্ডি, এখানে যেহেতু কংগ্রেস, ঠিক আছে, তো যাই হোক সেই জন্য রাজীব গান্ধীর নামেই হবে। তো এখানকার যারা যুবক রয়েছে এরকম, তাদেরকে স্বকর্মস্থানের জন্য এই প্রকল্পটা চালু করেছে রেবন্ত রেড্ডি। আচ্ছা, মহাকাশ অভিযানের জন্য কোন সংস্থা উচ্চগতির মাইক্রো প্রসেসর যার নাম হচ্ছে বিক্রম 3201 আর কল্পনা 3201 তৈরি করেছে? ডিআরডিও। ইসরো। এটা হচ্ছে ইসরো হবে, ঠিক আছে। ডিআরডিও ভাবতে পারো, কারণ কিন্তু এটা মানে এটা ডিআরডিও হতে পারে, দুজনেই করে,
বাট এটা হচ্ছে ইসরো বানিয়েছে, ঠিক আছে। ইসরো, আর ইসরোকে হেল্প করেছে কে? আর একটা কোম্পানি ছোট হচ্ছে এসসিএল। এসসিএল এর পুরো নাম বলতে পারবে? এসসিএল হচ্ছে সেমি কন্ডাক্টর ল্যাবরেটরি, ঠিক আছে। এটা এটা একটা কোম্পানি রয়েছে সেমি কন্ডাক্টর ল্যাবরেটরি। এরা মিলে মাইক্রো প্রসেসর বিক্রম 3201 আর কল্পনা 3201 তৈরি হয়েছে। আর এই বিক্রম 3201 যেটা রয়েছে সেটা কিন্তু ভারতের প্রথম ফার্স্ট, ঠিক আছে, এটা কিন্তু ভারতের প্রথম পুরো ইন্ডিজেনাস, মানে সম্পূর্ণ দেশীয়, সম্পূর্ণ ভারতের দেশীয় ফার্স্ট ইন্ডিজেনাস মাইক্রো প্রসেসর। খুব ইম্পর্টেন্ট, জিকে হিসেবে ওটা গুরুত্বপূর্ণ। এটা এরকম না পড়ে এরকমও পড়লো যে ভারতের প্রথম দেশীয় মাইক্রো প্রসেসর কোনটা, ইন্ডিজেনাস বা দেশীয় মাইক্রো প্রসেসর কোনটি, সেটা হচ্ছে বিক্রম 3201, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আর কল্পনা 3201 এটাও আমাদের হচ্ছে করা হয়েছে, তার সঙ্গে সেকেন্ড করা হয়েছে। বিক্রমটা প্রথম। মহারাষ্ট্র সরকার কোন জেলায় ছত্রপতি শিবাজি মহারাজের প্রথম মন্দির উদ্বোধন করেছে? ছত্রপতি শিবাজি মহারাজ, ওয়ার্ধা। না, ঠানে, ঠিক আছে, থানেতে করেছেন। কে আছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? মনে রাখতে হবে বাবা, প্রত্যেক রাজ্যের সিএম মনে রাখতে হবে। চৌহান। চৌহান, চৌহান আছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শিওর? শিবনাথ সিং চৌহান বলছো? হ্যাঁ। কে আছে মহারাষ্ট্রের প্রেজেন্ট সিএম? আমাদের রয়েছে দেবেন্দ্র ফডনবিস, তাই না? আচ্ছা। দেবেন্দ্র ফডনবিস, আর মহারাষ্ট্রের সিএম চিফ মিনিস্টার রয়েছে। মনে রাখতে হবে বাবা, বিজেপি অ্যালায়েন্স থেকে করেছে, মনে রাখতে হবে। পলিটিক্স যতই খারাপ লাগুক বাবা, করতে হবে। যাই হোক, থানে ডিস্ট্রিক্টে এটা করেছে। আর এটাই দেবেন্দ্র ফডনবিস এটাকে কমেন্ট করেছেন এই মন্দিরটাকে জাতীয় মন্দির হিসাবে। কারণ মহারাষ্ট্রে বুঝতেই পারছো ছত্রপতি শিবাজি মহারাজের যে ক্রিজ বা ভালোবাসা, সেটার লেভেলটাই আলাদা। আচ্ছা, নেক্সট, রাজস্থানের কোন ব্যাঘ্র সংরক্ষণকারে একটা বিরল ক্যারাকল দেখা গেছে? বিরল প্রজাতির প্রাণী ক্যারাকল কোথায় দেখা গেছে? রাজস্থানের কোথায়? অ্যান্সার হচ্ছে কি? মুকুন্দ্রা পাহাড় টাইগার রিজার্ভ, ঠিক আছে। আর ক্যারাকল কি? ক্যারাকল হচ্ছে একটা মাঝারি সাইজের নিশাচর, মানে যারা রাত্রে চলে, নিশাচর বন্য বিড়াল একটা, যেটা প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছিল, হঠাৎ এটা দেখা গিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পাওয়া গেছে এটা। এটা আমাদের আফ্রিকা, দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গাতে এটাকে দেখতে পাওয়া যায়। নেক্সট, কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রিসেন্টলি খবরে এসেছে কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান ছত্তিশগড়। ছত্তিশগড়, ঠিক আছে। কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত আমাদের ছত্তিশগড়ের বস্তার ডিস্ট্রিক্টে, বস্তার জেলাতে এটা অবস্থিত, ঠিক আছে। বস্তার জেলাতে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে। আচ্ছা, নেক্সট, ভারতের প্রথম, খুব খুব গুরুত্বপূর্ণ, প্রথম পিপিপি মডেল ভিত্তিক, পিপিপি মানে বুঝতে পারছি পাবলিক পিপল প্যারাইটি, মানে জনগণ, এটা থাকবে মডেল ভিত্তিক সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট, গ্রিন ওয়েস্টেজ প্ল্যান্ট কোন শহরে তৈরি করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চেন্নাই নাহলে ইন্দোর। চেন্নাই না হলে ইন্দোর, কি মনে হচ্ছে? স্যার চেন্নাই। ইন্দোর নাহলে দিল্লি। দিল্লিতে হবে না বাবা, ঠিক আছে।
আচ্ছা, যাই হোক, দিল্লি এটা হবে না। হয়েছে হ্যাঁ, ইন্দোর। দিল্লি তো বড্ড। হ্যাঁ, এটা অ্যান্সার হবে ইন্দোর, কারণ ইন্দোর ব্যাক টু ব্যাক অ্যাপ্রক্স 10 ইয়ার্স সবচেয়ে ক্লিনেস্ট সিটি হিসাবে হয়ে আসছে ইন্দোর। ঠিক আছে, আর ইন্দোর সব থেকে এইসবের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য সবুজ বর্জ্য প্রক্রিয়া প্ল্যান্ট চালু করেছে ইন্দোর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সরকার। হুম, খুব গুরুত্বপূর্ণ, তো মনে রাখবে। আচ্ছা, নেক্সট, জমি উপজাতি ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? ট্রাইব, তার মধ্যে জমি ট্রাইব। কিছুদিন আগেই গন্ডগোল হয়েছিল, কোথায়? এই মণিপুরে। অপশন কি স্যার? মণিপুরে গন্ডগোল হয়েছিল। তো এই ট্রাইব নর্থ ইস্টে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, আসাম এই অঞ্চলে যা দেখা যায় জমি ট্রাইব। ঠিক আছে, এটা বেসিক্যালি এই ট্রাইবের জমি ট্রাইব আর তার সাথে সাথে হামার ট্রাইব, হামার আর জমি ট্রাইব, এই যে গুরুত্বপূর্ণ নর্থ ইস্টের দুটো ট্রাইব, এরা মণিপুরের এখন শান্তি অনেকটা ফিরিয়ে এনেছে। আর বাকি এর সাথে সাথে কুকি রয়েছে। ঠিক আছে, মেনলি ব্যাপারটা কুকি আর হচ্ছে মিজো, এই ট্রাইবের মধ্যে গন্ডগোলটা চলছিল। তো জমি ট্রাইব কি করেছে, এদের মধ্যে একটা যে মীমাংসা বলো যাই বলো, ট্রাইবাল মীমাংসা, সেটা করিয়ে দিয়েছে আমার ট্রাইবের সাথে। এগুলো সব হচ্ছে নর্থ ইস্টের ট্রাইবেরা রয়েছে। জাতীয় বন্যপ্রাণী স্বাস্থ্য নীতি, ন্যাশনাল NWHP, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ হেলথ বা তোমার প্রিন্সিপাল নীতি, কোন সংস্থা এটা দিয়ে থাকে? জাতীয় বন্যপ্রাণী স্বাস্থ্য নীতি মানে বন্যপ্রাণীদের উপর নজরদারি করা হবে, তার সাথে তাদের উপরে গবেষণা হবে, তাদের রোগ হলে সারানো হবে। কোন এটা হবে। জুলজিক্যাল না, সেন্ট্রাল জু সার্ভে অথরিটি, CZA, ইন্ডিয়া। সেন্ট্রাল জু অথরিটি এটা করে থাকে। কেন্দ্রীয় জু অথরিটি, সেন্ট্রাল জু অথরিটি, এটা বন্যপ্রাণীদের স্বাস্থ্যের উন্নতি এবং তাদের উপর নজরদারি করা, কাউন্ট করা থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, সদর দপ্তর কোথায় রয়েছে? এখন ভারত পারমাণবিক শক্তির উপরে ভীষণ এগ্রেসিভলি এগোচ্ছে, সেই কারণে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অবশ্যই এটা ইউনাইটেড নেশনের একটা পার্ট, এটা রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ঠিক আছে, ওকে, এটা তৈরি হয়েছিল কবে? যখন প্রত্যেক দেশ পারমাণবিক শক্তির উপরে নির্ভরশীল হচ্ছিল, সেই সময় এটা 1957 সালে তৈরি হয়েছিল, যার হেডকোয়ার্টার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে রয়েছে। আর এর সদস্য মেম্বার এখন কতগুলো দেশ রয়েছে? এর এখন মেম্বার রয়েছে 178টা দেশ, মেম্বার কান্ট্রি। আচ্ছা, ভারতও রয়েছে, কোনো অসুবিধা নেই। সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বলো কি হবে? অ্যান্সার হবে গুজরাট ও মহারাষ্ট্র। মহারাষ্ট্র। সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রের সাংলি ডিস্ট্রিক্ট, সাংলি জেলা তে অভয়ারণ্য রয়েছে। এখানে বেসিক্যালি যে সংরক্ষণ করা হয় যে দুটো জিনিস, সেটা হচ্ছে সাম্বার, সাম্বার আর চিতল, এই দুটো হচ্ছে। সাম্বারের চিতল হচ্ছে হরিণ, চিতল হচ্ছে দাগযুক্ত হরিণ রয়েছে। আর এর মধ্যে এটা ফেমাস কেন? এই অভয়ারণ্যে সবচেয়ে বেশি হরিণ দেখা যায়, সবচেয়ে বেশি হরিণ এই সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা যায়, এই জন্য এটা খুব ফেমাস। নেক্সট, সম্প্রতি সংবাদে উল্লেখিত সোনিক অস্ত্রের প্রাথমিক কাজ কি? সোনিক বুম, হয়তো কথাটা শুনেছো কিনা জানি না,
এই অস্ত্র বিভিন্ন দেশে ব্যবহার করা ব্যান, ব্যবহার করা যায় না, কিন্তু এই অস্ত্র সবথেকে এফেক্টিভের মতো ব্যাপার। ডি হবে শত্রু সাবমেরিনকে শনাক্ত করা। না, এটা হচ্ছে সনিক অস্ত্র, দীর্ঘ দূরত্বে জোরে এবং বেদনাদায়ক শব্দ সরবরাহ করা। কোনো মার্ভেল টার্ভেলের সিনেমা দেখেছো? আচ্ছা, কেউ দেখো হ্যাঁ না? দেখি। দেখেছো? আচ্ছা, ওখানে দেখবে কি লাস্ট যেটা একটা বেরিয়েছে, যদি আমি লাস্ট কিছুদিন আগেই দেখলাম, অনেকদিন পরে দেখা আমার মানে হয়ে ওঠেনি, সময় ওঠেনি, কিছুদিন আগে দেখলাম এই যে ক্যাপ্টেন আমেরিকার হচ্ছে লাস্ট যেটা বেরিয়েছে, সেখানে ওই যে একজন, দেখেছো কেউ? আচ্ছা যাই, ওটা এখনই বাদ দাও। অসুর বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, সেটা দেখেছো? খুব ফেমাস হয়েছিল অসুর। আচ্ছা দেখোনি, ঠিক আছে, বাদ দাও, অসুবিধা নেই। এটা কি সনিক অস্ত্র, সনিক বুম মানেটা কি? আমাদের কান একটা মানে একটা ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে পারে, তার থেকে বেশি কি হলে কানে যন্ত্রণা শুরু হয়। তাহলে এরকম অস্ত্র বানানো হবে যেই অস্ত্র থেকে খুব হাই ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হবে, ফলে সেটা যদি তোমার দিকে তাক করে সেই অস্ত্রটা চালানো হয়, তাহলে তোমার শরীরে কোথাও ক্ষতি হবে না, কিন্তু কানে এমন শব্দ হবে তুমি কান চেপে ধরলেও সে শব্দে তোমার মাথার যে নার্ভ সেগুলো ছিঁড়ে তুমি মারা যাবে। কি বলছি বোঝা গেছে? মানে তোমাকে বন্দুক টন্দুকের দরকার নেই, ওই সাউন্ড দিয়েই তুমি মরে যাবে। ওকে, সেটা হচ্ছে সনিক অস্ত্র। এবার এটা কিন্তু ব্যবহার করা যায় না, কিন্তু কিছুদিন আগে একটা দেশ এটা ব্যবহার করেছে, সেই কারণে এটার নিয়ে প্রচুর নিউজ হয়ে গেছে। সেটা কোন দেশ? সেটা হচ্ছে বেলগ্রেড দেশ। ঠিক আছে, বেলগ্রেড দেশ এটা ব্যবহার করেছে আন্দোলন যারা করেছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য। ঠিক আছে, বেলগ্রেড মানে বিক্ষোভকারীদের জন্য। আর এটা হচ্ছে বেলগ্রেড দেশে সার্বিয়া, যার হচ্ছে না আমাদের হচ্ছে সার্বিয়া যে দেশ রয়েছে, সার্বিয়া দেশ, সেই সার্বিয়া দেশ বেলগ্রেড বিক্ষোভকারী, বেলগ্রেড দেশ না, বেলগ্রেড বিক্ষোভকারী যারা রয়েছে তাদের উপরে সার্বিয়া দেশ এটা করেছে, এই জন্য এটা এখন নিউজের মধ্যে ভীষণভাবে এসেছে সার্বিয়ার উপরে। হুম, তো এটা হচ্ছে কি দীর্ঘ দূরে অনেক দূরেও যদি থাকে। আর তবে আবার একটা ব্যাপার কি জানো তো, একটা দেশ এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছিল, তাদের উপরে কখন কোনো ব্যান্ড নেই। সেটা কবে? 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ এটা ব্যবহার করেছিল। কখন? যখন তারা ইরাকে, ঠিক আছে, ইরাকে সাদ্দাম হোসেন নাম হয়তো শুনেছো সেই সময়, তো সেই সময় এটা ব্যবহার করেছিল। মানে আমেরিকা ব্যবহার করলে কিছু নেই, কিন্তু অন্য কেউ যদি ব্যবহার করে সেটাই ক্ষতি। মানে আমেরিকা অ্যাটম বোম মারলেও কোনো ক্ষতি নেই, কিন্তু অন্য কেউ করলেই সেটা ক্ষতি, তাদের উপরে আমাদের সব স্টেপ নিয়ে নেওয়া হয়। বলছি বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার। আমেরিকা সব করতে পারে। আচ্ছা যাই হোক, ভারত দিচ্ছে, দাঁড়াও, সবাই আসছে একসাথে মিলে, ব্রিক্সে বানাচ্ছে, ব্রিক্সের কারেন্সি আমেরিকার হচ্ছে। আচ্ছা, ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য হিসেবে সাংকেতিক ভাষায় আইনসভার কার্যক্রম সম্প্রচারণ করছে? খুব মানে এটা বেশ নিউজে এসেছে, খবরে এসেছে। সাংকেতিক ভাষায় অনেকে যারা কথা বলতে পারে না, ঠিক আছে, সেই হিসেবে সাংকেতিক ভাষায় এটা করেছে প্রথম কোন রাজ্য? এটা হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাবে এটা করেছে মিনিস্টার, পাঞ্জাবের সেই সময়ের যে সামাজিক নিরাপত্তা এবং নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রী ডক্টর বলজিৎ কর। ঠিক আছে, বলজিৎ কর এই উদ্যোগের কথা ঘোষণা করেছে। বিশেষ কারণ হচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে, এরকম অনেকেই আছে যারা কথা শুনতে পায় না বা কথা মানে কথা জানে না, তাহলে তারা কি আমাদের আইনসভার কার্যক্রম সম্পর্কে তাদের জানার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। সেই জন্য যেসব হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, ঠিক আছে, প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, তারা যাতে আইনসভার আলোচনা বুঝতে পারে, সেই জন্য সাংকেতিক ভাষায় এই আলোচনাগুলো করা হবে, থাকবে। তাহলে এটা করলে কি হবে, তারাও জানবে যে আইনসভায় কি হচ্ছে। দেখো, এটাই মানে ইন্ডিয়ান ডেমোক্রেসির এটাই হচ্ছে সৌন্দর্য। এরকম না যে চলো সবাই মিলে একটা পার্টিকে ভোট দেবো, না, প্রত্যেকেরই বোঝার জন্য মানে গভর্নমেন্ট বা সরকার এই চেষ্টা করবে যাতে সবাই বুঝে ভোট দেয়। কিন্তু দেখো ভোটের সময় যাই হোক লোকে অন্য কিছু দেখে ভোট দেয়, অন্য কিছু বুঝে ভোট দেয়, সেটা যাতে না করায় সেজন্য সরকার সব রকম চেষ্টাই করে, সরকারি এত দপ্তর সমস্ত রকমই চেষ্টা করে, কিন্তু আমরা সেটা সম্পর্কে ইন্টারেস্টেড নই। ঠিক আছে, মানে আমরা কখনোই ভোট দেওয়ার আগে দেখতে যাই না যে আমার এরিয়াতে যে এমএলএ বা এমপি দাঁড়িয়েছে তার কতটা ক্রিমিনাল রেকর্ড আছে। তার জন্য গুগল করতে হবে না, ইলেকশন কমিশনারের
ওয়েবসাইটে গেলেই সেখানে তার সম্পর্কে সব বক্তব্যই লেখা আছে, কিন্তু আমাদের তো সেটা করার সময় নেই, এই আর কি ব্যাপার। সরকার কোন রাজ্য উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে? উত্তর ভারতের কোন রাজ্যে? কোন রাজ্য? হরিয়ানা। হরিয়ানা, ভেরি গুড। আমাদের হরিয়ানার হচ্ছে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কথা ঘোষণা করা হয়েছে, হরিয়ানা। নেক্সট, স্বদেশ দর্পণ প্রকল্প কোন মন্ত্রণালয় দিয়ে থাকে? স্বদেশ দর্শন, নিজের দেশ ঘুরে ফিরে বেড়াও, বলে দিলাম, বলো। সংস্কৃতি, আরে নিজের দেশ ঘুরে ফিরে বেড়াও, বলেই দিলাম তো, পর্যটন, পর্যটন, আচ্ছা। তাই না? স্বদেশ দর্শন, নিজের দেশকে ঘুরেও, তাহলে কিসের মাধ্যমে ঘুরবে? পর্যটনের মাধ্যমে ঘুরতে হবে না? হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে চালু করা হয়েছে, ট্যুরিজম। আচ্ছা, বিশ্ব সুখ প্রতিবেদনে ভারতের স্থান কত? আচ্ছা, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, কোশ্চেনটা সম্ভবত 126। সম্ভবত 126 আছে। সম্ভবত এই কোশ্চেনটা দুবার আছে, শেষে আরেকবার থাকবে আমার যতদূর মনে হচ্ছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ভারতের স্থান কত? 126 126? ন, 118। ভারতের স্থান 118তম। 2025 সালের ডেটা বা এ অনুযায়ী ভারতের স্থান 118। কতগুলো দেশের মধ্যে হয়? 2024 মনে হয়, হ্যাঁ। 2024 26 ছিল। 2025 এর স্থান 118। 2023 সালে ছিল 126, এটা 2023-এ। 2023-এ ভারতের স্থান ছিল 126। আর 2024-এ কত ছিল খেয়াল নেই, 2024-এ সম্ভবত হয়নি, যেটা দেওয়া নেই। আচ্ছা, যাই হোক, দেখতে হবে। কোন দেশ প্রথম, ফার্স্ট কোন দেশ হয়? এর অদিয়ে কোনো, অদিয়ে নাম একটা। আচ্ছা, আর একটু সুবিধা করে দিচ্ছি, সেই দেশ টানা 8 বার, টানা 8 বার ফার্স্ট রয়েছে, এবং এখন আবার রয়েছে, তার কোনো চাপ নেই সেই দেশের লোকের। সেই দেশটা হচ্ছে ফিনল্যান্ড, ফিনল্যান্ড। ঠিক আছে? ফিনল্যান্ড টানা ঠিক আছে। 8 বছর ধরে এটা রয়েছে। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে আমাদের ইসরায়েল, ইউক্রেন, ঠিক আছে, এগুলো পিছিয়ে রয়েছে। আচ্ছা, নেক্সট, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস, বন দিবস? এই সহজ প্রশ্ন। হ্যাঁ, 2 মার্চ, 21শে মার্চ। এতক্ষণ কি ভাবছো? হ্যাঁ, আমাদের বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করার জন্য আন্তর্জাতিক বন দিবস প্রত্যেক বছর 21শে মার্চ পালন করি। একদম নিজের ডেট অফ বার্থ ভুলে যাও, এটা যেন না ভুলো। হ্যাঁ, যে ডেট অফ বার্থ ভুলে গেলেও চলবে, এটা ভুললে চলবে না। সম্প্রতি খবরে দেখা গম্ভীর নদী, বাবা, গম্ভীর কোন রাজ্যে? নদীটা খুব গম্ভীর, ইন্ডিয়ান টিমের কোচ, অ্যান্সার হচ্ছে রাজস্থান, ঠিক আছে? রাজস্থানে রয়েছে গম্ভীর নদী, কারণ এই নদী থেকে আমাদের যে ঘানা পাখি অভয়ারণ্য, ঘানা পাখি অভয়ারণ্যে জল সরবরাহ করে, মানে এই নদী থেকে হয়। কিন্তু এটা প্রেজেন্টলি মানে কি হয়েছে, দখল করার ব্যাপার, দখল হয়েছে, ঠিক আছে? দখল করছে মানে জিনিসগুলোর উপরে ফাউন্ডেশনের জন্য এই জায়গাগুলো বন দপ্তর থেকে এই জায়গাগুলো প্লাবনভূমি দখল হয়েছে। তো সেই কারণে এটা হচ্ছে মানে এটা কোর্টে ব্যাপারটা পর্যন্ত চলেছে, হাইকোর্টে। সেই জন্য এটা নিউজে এসেছে প্রেজেন্টলি। আচ্ছা, হরমুজ প্রণালী খুব ইম্পর্টেন্ট, খুব ফেমাস একটা, যেমন পক প্রণালী হয় সেরকম হরমুজ প্রণালী খুব ইম্পর্টেন্ট একটা প্রণালী, যেটা কোন দুটো জলাশয়কে যুক্ত করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হরমুজ প্রণালী? পারবে? এটা আমাদের কানেক্ট করেছে পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে কানেক্ট করেছে। এবার কেন খবরের আসার কারণ, কারণ কি, খুব গন্ডগোল চলছে ইউএস এর সঙ্গে ইরানের। ঠিক আছে, চলে প্রত্যেক দেশের সঙ্গেই চলে ইউএসএ আর ইরান। তার কারণ হচ্ছে ইরান মানে ইউএস এর কাছ থেকে মানে ইউএস ডলার ব্যবহার করে না কেন, তেল ইম্পোর্ট সে করবে না বলে। ইরানকে সবসময় ইরানের উপরে স্যাংশন লাগাতে থাকে। কিন্তু ইরানকে আবার সাপোর্ট কে করে? রাশিয়া সাপোর্ট করে। ঠিক আছে, ইরানকে রাশিয়া সাপোর্ট করে, সেই জন্য ইরানের খুব একটা যায় আসে না ইউএস কিছু করলো কি। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য ইরান কি করেছে, এই যে হরমুজ প্রণালীতে বিভিন্ন ধরনের পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র বা ওয়েপন্স ব্যবহার করছে। কিসের জন্য? যে ওখান দিয়ে যদি আমেরিকার কোনো জাহাজ যায় তাহলে উড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং এই হরমুজ প্রণালী পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে কানেক্ট করেছে। তাহলে এখান দিয়ে মানে ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট সি রুট, বাণিজ্য কেন্দ্র। যেমন আমাদের হচ্ছে সুয়েজ কানাল, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সুয়েজ কানাল বাণিজ্যের জন্য, ট্রেডের জন্য। সেরকম হরমুজ প্রণালী হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মানে মানে বাণিজ্যিক পথ, যেখানে প্রায় বিশ্বের মধ্যে 30% যে গ্যাস মানে যে এলপিজি লোয়ার গ্যাস এখান দিয়ে যায়, আর 25% অয়েল এখান দিয়ে চলাচল করে। ঠিক আছে, তার মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা রয়েছে। তো যাই হোক, সেটার উপরে ইরান আর আমেরিকার মধ্যে সংঘর্ষ চলছে। ইরান বসে রেখেছে, আমেরিকাকে যেতে দেবে না ওখান দিয়ে। 59তম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী বিনোদ কুমার শুক্লা কোন রাজ্যে? এবার এটা কোশ্চেন করবে যে কে জিতেছে, এর কোশ্চেনটা অন্যরকম, যে কোন রাজ্যে। তিনি ছত্তিশগড় রাজ্যের। ঠিক আছে, বিশিষ্ট হিন্দি কবি। 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024-25 তো হয়নি, জিতেছে। আচ্ছা, প্রথম কে পেয়েছিল মনে আছে? জ্ঞানপীঠ পুরস্কার প্রথম ওই প্রথম পেয়েছিল হচ্ছে বলছি কি একটা কুরুপ না কে ছিল জি এস শঙ্কর কুরুপ, শঙ্কর কুরুপ ছিল। হ্যাঁ, একদম, ভেরি গুড, এটা মনে রাখলে হবে। আচ্ছা, নাগার্জুন সাগর সৈলম টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। নাগার্জুন সাগর খুবই ফেমাস আমাদের একটা টাইগার রিজার্ভার, সেটা আমাদের অবস্থিত অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে বড় টাইগার রিজার্ভ, সবচেয়ে বড় টাইগার রিজার্ভ, একদম। বাঘ থেকে শুরু করে সবচেয়ে বড়। বাঘের সংখ্যা এখানে বেড়ে 74 থেকে বেড়ে 2023-এ 74 ছিল, এখন বাঘের সংখ্যা বেড়ে 76 হয়েছে। সবচেয়ে বড় টাইগার রিজার্ভার রয়েছে। অন্ধ্রপ্রদেশ মানে পূর্বঘাট পর্বতমালার অংশ, মাঝে মাঝে এরকম দিতে পারে। আচ্ছা, হাক্কি পিক্কি উপজাতি কোন রাজ্যে অবস্থিত? এখন ভীষণ ফেমাস, খবরে আছে, কারণ তেল বিক্রি করে। দেখেছো হাক্কি পিক্কির তেল মেখে সবাই চুল বড় বড় করছে, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম। কোন রাজ্যে? খুব ফেমাস, এটা হচ্ছে কর্ণাটকে। তো এরা মেন মানে জেনারেলি এরা শিকারি, শিকারি হিসাবে পাখি ধরতো, শিকার করতো, কিন্তু পাখি ধরা ব্যান হয়ে গেছে। তো তারা কি করবে, ওই জন্য তারা পাহাড় থেকে বিভিন্ন জড়িবুটি মানে ওই সংগ্রহ করে তেল তৈরি করে। এখন খুব ফেমাস, চুল মাখার পরে, তেল মাখার পরে চুল এত বড় বড় হয়ে যায়। আচ্ছা, খুব ফেমাস, সবাই প্রমোট করছে, এটা ভালো জিনিস একটা। এই ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য কোন কর্ণাটকে। ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের চিকমাগালুর এরিয়াতে অবস্থিত। এটা হচ্ছে মনে রাখবে 1951 সালে এটা বন্যপ্রাণী অভয়ারণ্য হয়, বন্যপ্রাণী অভয়ারণ্য হয়। আর 1998 সালে টাইগার রিজার্ভার। সম্প্রতি খবরে দেখায় GSAT-18 কোন ধরনের উপগ্রহ? দেখো, আমাদের বিভিন্ন ধরনের উপগ্রহ ছাড়া হয়, কিন্তু কিছু হয় যোগাযোগ উপগ্রহ মানে কমিউনিকেশন স্যাটেলাইট,
কিছু হয় নেভিগেশন স্যাটেলাইট মানে দিক নির্ণয়ের জন্য, কিছু হয় পৃথিবী পর্যবেক্ষক মানে পৃথিবীর চারিদিকে ঘোরার জন্য, কিছু হয় জ্যোতির্বিদ্যা মানে কোন মানে কোন প্ল্যানেট কোথায় আছে সেই সংক্রান্ত। তো তার মধ্যে এটা আমাদের GSAT-18, এটা কোন ধরনের উপগ্রহ? সব উপগ্রহের কাজ একই নয়। হ্যাঁ, কি হবে? এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট মানে যোগাযোগ উপগ্রহ। GSAT সিরিজের যতগুলো আছে, ঠিক আছে, এগুলো সব আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট। আচ্ছা, বন্দিপুর ফেমাস কর্ণাটক। কর্ণাটকে রয়েছে বন্দিপুর, ঠিক আছে। আর এটা আমাদের মনে রাখবে যে নীলগিরি ফরেস্ট রয়েছে তার কিন্তু অংশ, এটা মনে রাখবে। এটা আমাদের যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট, এটা মনে রাখবে। আর এটা আমাদের পূর্ব ঘাট আর পশ্চিম ঘাটের সংযোগস্থলে অবস্থিত। তিনটে রাজ্য কানেক্ট করছে, তাই তো? নীলগিরির মধ্যে কর্ণাটক আর কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। হ্যাঁ, কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু, ঠিক আছে। এই তিনটে একসাথে নীলগিরি ফরেস্টের এরিয়ার মধ্যে রয়েছে কিন্তু পূর্বঘাট আর পশ্চিম ঘাটের সংযোগস্থল। PM ওয়ানি কোন খাতের সঙ্গে সম্পর্কিত, মানে গভর্নমেন্টের কোন এর মধ্যে পড়ে PM ওয়ানি? PM মানে প্রধানমন্ত্রী, বুঝে গেছো। ওয়ানির ফুল ফর্ম জানলেই তাহলে হয়ে যাবে। ওয়াইনের পুরো ফর্ম হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। এবার বলো কি হবে? ইন্টারনেট পরিষেবা। একদম ফুল ফর্ম বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারনেট পরিষেবা আমাদের একদম হাইফাই ইন্টারনেট পরিষেবা, যাতে খুব সবাই মানে দরিদ্র থেকে মানে যত দরিদ্রও থাকুক খুব সহজে যাতে কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেই কারণে PM ওয়ানি প্রকল্প নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, দেব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেব্রিগড় ডিব্রুগড় নয় কিন্তু, দেব্রিগড়, যেখানে ইন্ডিয়ান বাইসনদের সংরক্ষণ করার আয়োজন হচ্ছে। ইন্ডিয়ান বাইসন ফেস্ট বলা হচ্ছে যেটা। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত আমাদের উড়িষ্যাতে, ঠিক আছে। উড়িষ্যাতে অবস্থিত আমাদের দেব্রিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। বলে ভালো, ভেরি ফেমাস, খবর হয়ে গেল, সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সবাই আপলোড করেছে, কোশ্চেন এসে গেছে। বলো, ভারত কোন অপারেশন চালু করেছে? বলছে সবই পড়েছি, এটাই আর জানি না নাকি? হ্যাঁ, খুব খারাপ, খুব খারাপ। অপারেশন ব্রহ্মা, ঠিক আছে। ধরে রাখো এবারের এনডিবিসির কোশ্চেনের মধ্যে কারো না কারো সেটা আসবেই, ভীষণ ইম্পর্টেন্ট হবে। মায়ানমারে এদের সহায়তা করার জন্য অপারেশন ব্রহ্মা। কতটা হয়েছিল রিক্টার স্কেলে ভূমিকম্পটা? 7.7। 7.7। প্রচুর মানুষ মারা গেছে। থাইল্যান্ডেও হয়েছে, ভারতেও হচ্ছে, হবে কিছুদিনের মধ্যে, কোনো চিন্তা নেই। আর হবে কলকাতা। আচ্ছা, ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করছে কোন দেশ? বিমস্টেকের পুরো নাম বলে দিচ্ছি, ঠিক আছে। বিমস্টেকের বে অফ বেঙ্গল। ভেরি গুড, বলে ফেলো। বে অফ বেঙ্গল ছিল বেশ। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল
টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক, BIMSTEC, বিমস্টেক। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এবারের আয়োজন করছে আমাদের থাইল্যান্ড। থাইল্যান্ডের যে ব্যাংকক, অনেক কারণে ফেমাস, তাই তো? তাই তো, ছেলেরা বুঝে তো থাইল্যান্ড ব্যাংকক কেন ফেমাস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, বিমস্টেকের সদস্যদের মধ্যে আমাদের বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, এর সাথে সাথে ভুটান রয়েছে, ইন্ডিয়া রয়েছে, মায়ানমার রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, আর থাইল্যান্ড রয়েছে। এটা আমাদের রয়েছে। কতগুলো দেশ হলো? 1 2 3 4 5 6। আর হচ্ছে নেপাল। নেপাল, ভুটান দিয়েছে, ভুটান দিয়েছি, নেপাল, ভুটান 1 2 3 4 5 6 7, 7টা। ঠিক আছে, ওকে। নেক্সট, রাজ্যে ভ্রমণকারী পর্যটকদের জন্য 50 টাকা প্রবেশ ফি চালু করলো কোন রাজ্য সরকার? ঘুরতে আসো, 50 টাকা ফি দিয়ে আমাদের দেশে ঘুরে যাও। আসবে নাকি? না, কি হবে বলো? অ্যান্সার হচ্ছে সিকিম। ঠিক আছে, 50 টাকা দিয়ে সিকিম ঘুরে আসো, যাও, প্রবেশ মূল্য। প্রথম আয়োজক দেশ হিসাবে 2026 মানে ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো কে? জাপান। আর এটা তো বলে দিলাম, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট একটু আগেই বলেছিলাম, ভারতের স্থান কত? 118। 118। ওই জন্য এই একটা কোশ্চেনই রিপিট আছে, আমার মনে হচ্ছিল ওটা আগে ছিল কিনা। আচ্ছা, 2024-25 সালে কোন দল রঞ্জি ট্রফি জিতেছে? বিদর্ভ। 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 বিদর্ভ কাকে হারিয়ে? ওই তো বেশ নাম আছে, দেখছি। হারিয়েছে মনে নেই। কেরালাকে। হ্যাঁ, কেরালা, কেরালা। কেরালাকে পরাজিত করে, ঠিক আছে, এবারে জিতেছে। নাগপুরে খেলা হয়েছিল, ঠিক আছে। নাগপুরের হচ্ছে বিদর্ভ হচ্ছে নাগপুরের টিম, নাগপুর বিদর্ভ মানে নিজের হোম গ্রাউন্ড আর কি। আচ্ছা, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে কোন দেশের মধ্যে কোন রাজ্যে গাঙ্গেয় ডলফিনদের সংখ্যা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে? সবচেয়ে বেশি হয়েছে উত্তরপ্রদেশ, ইউপিতে। ইউপিতে সবচেয়ে বেশি গাঙ্গেয় ডলফিনের সংখ্যা পাওয়া গেছে। কতগুলো? বেশি না, মাত্র 2397টা। সেকেন্ড কে রয়েছে? সেকেন্ড রয়েছে বিহার, 2220টা। থার্ড রয়েছে পশ্চিমবঙ্গ, 815টা। আচ্ছা, আর হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে রয়েছে 162। আর এটা আমাদের জাতীয় জলজ প্রাণী, আমরা জানি ডলফিন আমাদের রয়েছে। আচ্ছা, টোটাল ডলফিনের সংখ্যা এখন 6327। যোগ করবে তার সাথে ঝাড়খণ্ডে 100, রাজস্থানে আর মধ্যপ্রদেশে 95, আর পাঞ্জাবে 3টে করে রয়েছে। যাই হোক, 6327। আচ্ছা, কোন দেশ বিশ্বের প্রাচীনতম উল্কাপিণ্ডের প্রভাবের গর্ত আবিষ্কার করেছে? অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়াতে সবচেয়ে প্রাচীনতম উল্কাপিণ্ডের একটা স্ট্রেস পাওয়া গেছে, যেটার এজ বেশি নয়, মাত্র 3.47 বিলিয়ন ইয়ার। মিলিয়ন বিলিয়ন বোঝো তো, না বোঝো না? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম উল্কাপিণ্ড পাওয়া গেছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আমাদের যে ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, কোন
সংস্থা প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়েছে। তাই এটা বলা উচিত। ইউপিআই সবাই ব্যবহার করো যে? আরে ভীম ইউপিআই ব্যবহার করো না। কে করে? ইউপিআই যে কোনো অ্যাপ খুললে সেখানে কি লেখা আছে? পাওয়ার্ড বাই এনপিসিআই লেখা থাকে, দেখোনি? ইউপিআই এর নিচে এনপিসিআই, হ্যাঁ ন্যাশনাল পেমেন্ট, জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, তাই না? 2016-তে মোদিজি আসার পরে সবকিছু চালু করলো 2016-তে চালু করার জন্য, তাই না? আচ্ছা, যাই হোক, তো মোটামুটি আমরা মার্চ টোটাল কমপ্লিট করলাম, ঠিক আছে? তো এটা আমাদের আমাদের মার্চ এখানে টোটাল কমপ্লিট। এবার আমাদের আগামীকাল আমাদের এনটিপিসি সেট 4 দেওয়া আছে, আশা করি প্রত্যেকে করে রেখেছো, মানে পরের দিন ওটা কমপ্লিট করবো, ঠিক আছে?